গৌড় ছিল বাংলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক নগর। সেই নগরে একসময় শাসন করেছিলেন শশাঙ্ক। ছিল সুপরিকল্পিত নগর পরিকল্পনা। একসময় আকবর অবধি এই নগরের শোভা বর্ধনের জন্য সচেষ্ট হয়েছিলেন। অথচ কালের গর্ভে হারিয়ে গিয়েছে সেই শহর। আজ সেই নগরের প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। এখন থেকে 200 বছর আগে কেমন ছিল গৌড়ের ধ্বংসাবশেষ? বেশ কিছু বিদেশির স্মৃতিকথা থেকে পাওয়া যায় সেই পরিত্যক্ত নগরের বর্ণনা। আমরা 4টি পর্বে আনতে চলেছি সেই গল্প। আজ 3য় পর্ব। আগের পর্বের লিঙ্ক থাকছে ডেসক্রিপশনে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার পডকাস্ট। পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহের শুক্রবার। এমন সব গল্প যা শুনতে গল্প হলেও আসলে সত্যি। এইরকমই সত্যি গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। আজ থেকে প্রায় 200 বছর আগে 1822 খ্রিস্টাব্দে কলকাতায় এসেছিলেন ফ্রান্সিস সুজেনা আর্চার। অবশ্য কলকাতায় তিনি বেশি পরিচিতি লাভ করেন ফ্যানি পার্কস নামে। স্বামী চার্লস পার্কস ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি। স্বামীর সঙ্গে চাকরি সূত্রে ভারতের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা লিপিবদ্ধ করে রাখতেন ডায়েরির পাতায়। প্রায় 24 বছর ভারতে কাটিয়ে 1846 সালে তিনি ইংল্যান্ডে ফিরে যান। তার জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে 1850 সালে বের হয় একটি বই। সেই বইয়ের পাতায় পাতায় পুরনো কলকাতার তথা ভারতের অসাধারণ চিত্র, সংস্কৃতি, সমাজ সব কিছু লিপিবদ্ধ আছে। আজকালকার কলকাতা গবেষকরা পুরনো কলকাতার যে চিত্র খুঁজে নিয়ে আসেন তার বেশিরভাগটাই ফ্যানি পার্কসের লেখা থেকে। কি নেই সেখানে? চড়ক, বাংলা নতুন বছর, দুর্গাপুজো। আজ আমরা প্রায় 170 বছর পুরনো একটি লেখাকে পুনরুদ্ধার করে নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব। ডিসেম্বর। পরদিন ঘুম ভাঙল প্রচণ্ড ক্লান্তি নিয়ে। তাই শূকর শিকার অভিযানে যোগ দেওয়া সম্ভব হলো না, যদিও হাতিগুলো তখনও নদীর তীরে সাজানো অবস্থায় প্রস্তুত ছিল। দুলালপুর গ্রামের কাছাকাছি খরগোশ, কালো তিতির আর ময়ূর দেখা যায়। সেখানে প্রচুর বন্যপ্রাণীও ছিল। জলাভূমিতে দেখা গেল 2 থেকে 300 পর্যন্ত বুনো শূকরের পাল, আর তাদের সঙ্গে ছোট ছোট শূকরছানারা চেঁচাতে চেঁচাতে এদিক ওদিক দৌড়াচ্ছিল। যিনি হাতিতে চেপে শিকারে গিয়েছিলেন তিনি ফিরে এলেন 2টি বিশাল বুনো শূকর এবং একটি ছোট শূকরছানা নিয়ে। আমরা শূকরগুলির দাঁত তুলে রাখলাম আর মাংসটা চাকরদের দিয়ে দিলাম, কারণ আমি নিজে কোনো অবস্থাতেই শূকরের মাংস খাই না। রাজপুতরা কিন্তু বুনো শূকরের মাংস খায়, যদিও গৃহপালিত শূকরের মাংসকে তারা ঘৃণা করে। মিস্টার চেম্বার্স নদীর ধারে এলেন, যেখানে তার 8টি নৌকা নোঙর করা ছিল। সব নৌকাতেই নীল বোঝাই, যার মোট মূল্য প্রায় 2 লাখ টাকা। তিনি আমাকে কিছু পুরনো কোষ্ঠী পাথর দেখালেন, যেগুলো গৌড় থেকে খনন করা হয়েছে এবং তাতে হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। তিনি আমাকে গৌড়ের প্রাচীন ইটের কিছু নমুনাও দিলেন। এই পাথরগুলো তিনি নীলকুঠির মালিক লর্ড গ্লেনেলগের কাছে ইংল্যান্ডে পাঠাচ্ছেন। নীল বোঝাই নৌকাগুলোর পাহারাদার পাহাড়িয়া শ্রমিকদের কাছ থেকে আমি তাদের ব্যবহৃত এক ধরনের লবণদানি সংগ্রহ করলাম। সেটি ছিল মোটা বাঁশের একটি ফাঁপা গাঁট, যেটিকে তারা নিপুণভাবে খোদাই করে রঙিন নকশা এঁকে সাজিয়েছিল। সেই বাঁশের গাঁটের ভিতরেই তারা লবণ রাখে। তারা আমাকে একটি বিশেষ তীরও উপহার দিল, যার মাথা বুলেটের মতো ভারী লোহার তৈরি এবং এটি শত্রুর শরীর চূর্ণ করার জন্য ব্যবহৃত হয়। এইভাবে শেষ হলো এক অত্যন্ত মনোমুগ্ধকর ভ্রমণ। এখন আমি এর সঙ্গে সংযোজন করব মিস্টার চেম্বার্সের লেখা থেকে গৌড় সম্পর্কিত তার নিজস্ব বর্ণনা, যা তার পাণ্ডুলিপি থেকে অনুলিপি করে নিয়েছি।
প্রাচীন নগর গৌড়, যা বলা হয় খ্রিস্টপূর্ব প্রায় 750 বছর আগে বাংলার রাজধানী ছিল, আজ সম্পূর্ণ জনশূন্য ও বিরাট প্রান্তর। এটি গঙ্গার পূর্ব তীরে অবস্থিত এবং নদীর দিক অনুসারে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 25 মাইল জুড়ে বিস্তৃত। এর অবস্থান অক্ষাংশ 24°53' উত্তর এবং দ্রাঘিমাংশ 88°24' পূর্ব। রেনেলের মতে এটি টলেমির বর্ণিত গঙ্গিয়া রেগিয়া নামের স্থানের সঙ্গে অভিন্ন। এই নগরীর নানা সময় নানা নাম প্রচলিত ছিল। একসময় একে লক্ষণাবতী বা লখনৌবতী নামেও ডাকা হতো, গৌড় নামের পাশাপাশি। 1575 সালে মহান সম্রাট আকবর যখন শহরটি মেরামত ও অলংকৃত করান, তিনি এর প্রতি বিশেষ অনুরাগ পোষণ করতেন বলে জানা যায়। তখন তিনি একে জিন্নাতাবাদ নাম দেন, কারণ তার ধারণায় এটি ছিল যেন পৃথিবীর স্বর্গরাজ্য। পুরনো বাঁধের অবশেষ থেকে অনুমান করা যায় যে নগরটির বিস্তৃতি ছিল ব্যাপক। শহরটি চারদিক মিলিয়ে প্রায় 10 মাইল লম্বা এবং 2 মাইল চওড়া ছিল। এই বাঁধগুলো এতটাই মজবুত ছিল যে গঙ্গার জোয়ারের সময় যখন চারপাশের দেশ প্লাবিত হতো, তখনও শহরটি নিরাপদ থাকত। একই সঙ্গে এগুলো শত্রুর হাত থেকে রক্ষাও করত, কারণ এই মাটির টিলা বা প্রাচীরগুলো প্রায় 30 থেকে 40 ফুট উঁচু এবং 100 থেকে 200 ফুট প্রশস্ত। এর মাটি কাটতে গিয়ে বাইরে গভীর ও প্রশস্ত পরিখা তৈরি হয়েছিল। কিছু বাঁধ ইটের গাঁথুনিতেও মজবুত করা হয়েছিল। শহরের বাইরে 2টি সমান্তরাল বাঁধ ছিল, প্রতিটি প্রায় 200 ফুট প্রশস্ত এবং তাদের মধ্যে দূরত্ব ছিল 580 ফুট। ধারণা করা হয় পূর্ব দিকে অবস্থিত এক বিশাল হ্রদের প্রবল ঢেউ থেকে শহরকে রক্ষা করার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল, যা বর্ষায় প্রবল আঘাত হানত। এই বাঁধগুলোর মধ্য দিয়ে শহরের প্রবেশের প্রধান পথগুলিতে ছিল বিশাল প্রবেশদ্বার, যার মধ্যে 2টি, একটি দক্ষিণ প্রান্তে এবং আরেকটি উত্তর প্রান্তে এখনও টিকে আছে। আর যেগুলো ধ্বংস হয়েছে তাদের অবশিষ্টাংশও দেখা যায়। শহরের উপনগরীগুলো এই ফটকগুলোর বাইরে অন্তত 4 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল, যা এখনও চিহ্নিত করা যায় ধ্বংসাবশেষের রেখা ধরে। শহরের ভিতর দিয়ে 2টি প্রধান সড়ক অতিক্রম করেছিল, যেগুলো মাটি দিয়ে উঁচু করে ইট বিছিয়ে তৈরি করা হয়েছিল এবং দক্ষিণ প্রান্তের ফটকে গিয়ে শেষ হতো। রাস্তা ও খালের সংযোগস্থলে তখন সেতু নির্মিত ছিল, যার অবশেষ এখনও দৃশ্যমান। শহরের মধ্যে অসংখ্য ভবন ও মসজিদ ছিল, যার ধ্বংসাবশেষ ও ছড়িয়ে থাকা পাথর আজও তাদের অবস্থান নির্দেশ করে। এর মধ্যে 2টি গোল্ডেন মসজিদ এবং নুট্টি মসজিদ ছিল, নিঃসন্দেহে স্থাপত্য শৈলীতে সবচেয়ে উৎকৃষ্ট। শহরের মধ্যভাগে ছিল এক দুর্গ, যা প্রায় বর্গাকার এবং প্রতিদিকেই প্রায় 1 মাইল বিস্তৃত। এর চারপাশে ছিল প্রায় 40 ফুট উঁচু প্রাচীর বা প্রতিরক্ষা বাঁধ। এখনও প্রায় 1/4 মাইল দৈর্ঘ্যের একটি প্রাচীর অবশিষ্ট আছে, যা কিছু স্থানে 70 থেকে 80 ফুট পর্যন্ত উঁচু। এই প্রাচীরের ভিতরে বিশাল এলাকা 3 ভাগে বিভক্ত। ধারণা করা হয় এটি রাজপ্রাসাদের চারিদিক ঘিরে ছিল। দুর্গের প্রবেশদ্বার এবং শাহ হোসেনের সমাধির দিকে যাওয়া অন্য একটি গেট আংশিক টিকে আছে, তবে এখন সেগুলো গাছে ঘেরা, বাদুড় ও সরীসৃপে পূর্ণ এবং পরিখাগুলো ঘন কুমিরে ভরা। এই বিশাল পরিসর জুড়ে দুর্গ ও শহরসহ বিভিন্ন আকারের অসংখ্য পুকুর এবং দিঘি ছড়িয়ে আছে। এর মধ্যে সাগর দিঘি নামের দিঘিটি সবচেয়ে বড়, প্রায় 1 মাইল লম্বা এবং আধা মাইল চওড়া। এর সঙ্গে আরও 3 বা 4টি দিঘি মিলে এই স্থানের সবচেয়ে বিশাল এবং উৎকৃষ্ট জলাধার হিসেবে পরিচিত। একটি দিঘিতে মুসলমানরা কুমিরদের উদ্দেশ্যে নৈবেদ্য প্রদান করে, যার ফলে কুমিরগুলো এতটাই পোষ মানে যে তারা নিজেরাই পাড়ে উঠে আসে এবং খাদ্য নিয়ে যায়। এরপর লেখক ধ্বংসাবশেষগুলোর মধ্যে সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত স্থাপনাগুলির পর্যবেক্ষণ শুরু করেন। প্রথমেই আসে বিখ্যাত গোল্ডেন মসজিদ। এই অলৌকিক সৌন্দর্যমণ্ডিত স্থাপনাটি প্রাচীন রাজধানীর প্রায় মধ্যভাগে অবস্থিত বলে মনে হয়। এটি ইটে নির্মিত, তবে চারপাশে অলঙ্কৃত হয়েছে এক প্রকার কালো পোড়ফিরি পাথর দিয়ে।
মসজিদটি একসময় একটি প্রাচীর ঘেরা প্রাঙ্গণের মধ্যে ছিল, যার পূর্ব দিকে প্রায় 300 ফুট লম্বা এবং 250 ফুট চওড়া একটি আঙিনা ছিল। মসজিদটির মূল ভবনটি উত্তর দক্ষিণে 170 ফুট লম্বা এবং 130 ফুট চওড়া। এই পরিমাপ এখনও নির্ধারণ করা যায়, কারণ উত্তর ও দক্ষিণ দিকের দরজাগুলো অক্ষত অবস্থায় রয়েছে। আর পূর্ব পশ্চিমের ভগ্নাবশেষ দেখে প্রস্থ সহজেই অনুমান করা যায়। ভিতরের উচ্চতা প্রায় 60 ফুট, তবে অনুমান করা হয় যে এর গম্বুজগুলির শীর্ষ ভূমি থেকে প্রায় 100 ফুট পর্যন্ত উঁচু ছিল। মসজিদের অভ্যন্তরীণ গঠন অপূর্ব এবং খানিক ব্যতিক্রমী। এর প্রস্থ 6টি প্রাঙ্গণ বা অংশে বিভক্ত, যা দেখতে অনেকটা গির্জার অ্যাজাইলের মতো। প্রতিটি অংশের প্রস্থ প্রায় 12 ফুট এবং সেগুলি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় 150 ফুট লম্বা। এই 6টি প্রাচীর ছিল প্রায় 8 ফুট পুরু, ইটে নির্মিত এবং যথেষ্ট উচ্চতা পর্যন্ত কালো পোরফিরি পাথরে আচ্ছাদিত। এই প্রাঙ্গণগুলো কিন্তু কঠিন দেওয়াল নয়। প্রতিটি প্রাচীরে পূর্ব থেকে পশ্চিমে 11টি খোলা জায়গা ছিল। প্রতিটির প্রস্থ প্রায় 6 ফুটের কিছু বেশি। এর ফলে প্রাচীরগুলো প্রকৃতপক্ষে সম্পূর্ণ বন্ধ নয়, বরং ছিদ্রযুক্ত এবং অলঙ্কৃত গ্যালারির মতো এক মনোরম স্থাপত্য সৃষ্টি করেছিল। যে প্রাচীরগুলোর ছাদ ছিল সেগুলোর প্রতিটি সারি গঠিত ছিল 12টি বিশাল স্তম্ভে। প্রতিটির মাপ 8 ফুট লম্বা এবং 8 ফুট চওড়া, অর্থাৎ পুরো মসজিদে মোট 72টি স্তম্ভ ছিল, যার মধ্যে উত্তর ও দক্ষিণ দিকের বাইরের 6টি স্তম্ভ বহিঃপ্রাচীরের সঙ্গে যুক্ত ছিল। ফলে অন্তর্ভাগে 60টি স্তম্ভ ছাদ ধারণ করত। এই স্তম্ভগুলির সারি প্রতিটি অ্যাজাইলের উপরে গিয়ে মিলিত হয়ে 6টি অর্ধবৃত্তাকার গম্বুজাকৃতি ছাদ তৈরি করেছিল, যা পুরো প্রাঙ্গণের দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত। তবে প্রতিটি স্তম্ভের সংযোগস্থলেই এই ছাদগুলোর খিলান তৈরি ছিল, আর প্রতিটি প্রাঙ্গণকে ছেদ করা 11টি খোলা জায়গার উপরে ছিল 11 ফুট ব্যাসের গম্বুজ, যা বাইরের দিকে সুচালোভাবে উঠে গিয়েছিল। এই 6টি প্রাঙ্গণের মধ্যে কেবল পূর্ব দিকের একটি এখনও অক্ষত আছে, যদিও বাকিগুলোর ধ্বংসাবশেষ এখনও দৃশ্যমান। পূর্ব দিকের সারিতে থাকা গম্বুজগুলির মধ্যে 5টির ছাদ সম্পূর্ণ অক্ষত, 2টির উপরের অংশ খোলা, 3টির সম্পূর্ণ ছাদ ধসে পড়েছে, আর বাকিগুলির ছাদ অর্ধেক ভেঙে ঝুলে আছে, যা দেখে মনে হয় যে সামান্য নড়াচড়াতেই ভগ্নাংশগুলো ভেঙে দর্শনার্থীর ওপর চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে। বাইরের দেওয়ালগুলি 9 ফুট পুরু। এগুলো তৈরি হয়েছে অত্যন্ত শক্ত ছোট ইট দিয়ে এবং অসাধারণ মানের চুনের গাঁথুনিতে। পুরো স্থাপনাটি মানুষের লুণ্ঠনের চেয়ে বরং গাছপালা ও গুল্ম জাতীয় বৃক্ষের আক্রমণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছের শিকড়গুলো প্রাচীরের ফাটলের মধ্যে ঢুকে পড়ে, যা এই বিশাল স্থাপত্যকে অবধারিত ও দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর কি কি স্থাপত্য দেখেছিলেন ফ্যানি পার্ক 180 বছর আগে প্রাচীন গৌরনগরীতে? জানতে হলে আসতে হবে আমাদের আগামী পর্ব শুনতে। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। আমরা বাংলা ভাষায় আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করছি বাঙালির ইতিহাসের সবথেকে বড় অডিও লাইব্রেরি। আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাইছি চেনা শহর বা মফস্বলের অচেনা গল্প, কিছু মানুষের গল্প। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও এরকম পর্ব শুনতে চাইলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি মনে করেন এরকম কাজ আরও অনেক মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে না হয় একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আপনি ইউটিউবের নতুন হাইপ অপশানটি দেখতে পাচ্ছেন, তাহলে সেটাই ক্লিক করে দেবেন। আপনার ছোট্ট এই ভালোবাসা আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। এসে গিয়েছে আমাদের নতুন গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে। সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন দারুণ দারুণ সব গল্প। আর আপনি যদি ভালো গল্প শুনতে ভালোবাসেন, গোয়েন্দা, প্রেম, হাসি বা সামাজিক, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ইউটিউব গল্পের চ্যানেল কাহিনী স্কোপ, লিঙ্ক থাকলো ডেসক্রিপশানে। আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের গল্পের চ্যানেল কাহিনী স্কোপ। আজকের পর্ব পাঠে আমি বর্ণিশা এবং সৌম্য, মূল রচনা ফ্যানি পার্কস,
অনুবাদ সৌজন্যা মুখার্জি, পরিকল্পনা কৌশিক রায়, সাউন্ড ডিজাইন সুশ্রিক, কভার রৌনক, অডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি।